নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজন। এর আগে আমরা এই গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্রনেতা, অনেক জনগণের শহীদ হয়েছেন, আহত হয়েছেন। সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সুস্থতা কামনা করেই শুরু করছি আজকের সরাসরি আয়োজন। আজকের বিষয় পিএলআইডি, কোমরে ব্যথা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ। তিনি অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে আজকের এই দিনে আমরা যে বসেছি, ছাত্র দনজাত যদি আমরা গত বছরের দিকে তাকাই, একটা নবজাগরণ তৈরি হয়েছিল। বাংলাদেশের মানুষজন প্রত্যাশা করেছিল বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা রেখেছিল। আজকে কিন্তু এই দিনে, আজকে বিজয়ের এই দিনে আমরা বসেছি। আপনাকে অভিনন্দন আমাদের স্টুডিওতে। প্রথমে আমরা যেটা জানতে চাইবো যে পিএলআইডি আসলে রোগটা কি? পিএলআইডি মানে পুরো মিনিং হলো প্রলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। আমাদের মেরুদণ্ড 33টা হাড় নিয়ে গঠিত। প্রত্যেকটা হাড়কে কশেরুকা বলা হয় বা ইংলিশে ভার্টিব্রা। এর মধ্যে আমরা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পার্ট মেরুদণ্ডের লাম্বার ভার্টিব্রা। তো লাম্বার ভার্টিব্রাল ডিস্ক প্রলাপস বেশি হয়, যেহেতু লাম্বার ভার্টিব্রা এবং স্যাক্রাল ভার্টিব্রা ওটা লোড ক্যারি করে, বেশি হাইয়েস্ট লোড, মানে লোয়ার পার্ট অফ দি স্পাইন, সো ইট ক্যারি দ্য হাইয়েস্ট লোড অফ দি স্পাইন অ্যান্ড বডি। এইখানে স্ট্রেস বেশি পড়ে, সেই জন্য দুইটা হাড়ের মাঝখানে, দুইটা কশেরুকার মাঝখানে একটা জেলের মতো অংশ আছে, সেটার নাম হলো ডিস্ক। সেটা অনেক সময় বের হয়ে যায়। ওর একটা কাভার আছে, কাভারটার নাম নিউক্লিয়াস অ্যানোলাস ফাইব্রোসাস, আর ভিতরে যে জেলির মতো অংশ আছে সেটার নাম হলো নিউক্লিয়াস পালপোসাস। নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে চলে আসে এবং তার পাশেই সায়াটিক নার্ভের রুট থাকে। এবং সায়াটিক নার্ভ যেটা আমাদের মুভমেন্ট করে, প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করে, সেক্স নিয়ন্ত্রণ করে, পায়ের মুভমেন্ট করে, সেইখানে রুটে চাপ পড়ে। ইউজুয়ালি L4-5 স্পেসে বেশি হয় এবং রুগী কোমর ব্যথা নিয়ে আসে এবং সেই ব্যথা পায়ে যায়, বলে যে ছড়িয়ে যায় নিতম্বের পিছু দিয়ে এবং ওরাতের পিছন দিয়ে এবং কাপ মাসলের পিছনে দিয়ে বুড়া আঙ্গুল অথবা ছোটো আঙ্গুলে যায়। সেরকম যদি একটা পেইন হয়, ব্যাক পেইন, এবং সেটা রেডিয়েশন হয় পায়ে, সেটাকে পিএলআইডি হিসেবে আমরা ধরে নেই। তার মানে আপনি বলছেন যে পিএলআইডি আসলে একটা টিপিক্যাল পেইন থাকবে, যেটা আসলে রেডিয়েশন হবে এক সাইডে, পায়ের দিকে চলে আসবে। আসলে পিএলআইডি অ্যাব্রিভিয়েশনটা কি? আমরা জানি যে আমাদের লেমেনের মতো ভাষায় ডিস্ক প্রলাপস, ডিস্কের সমস্যা, আবার একটু গ্রামাঞ্চলে বলে সায়াটিকা বাত। আসলে পিএলআইডি অ্যাব্রিভিয়েশনটা কি? আসলে পিএলআইডি বাত না, আসলে পিএলআইডি ডিজিজ। বাত হলো যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার রিউমাটিক ইউরিগেসিড যদি জমে সেগুলো বাত, বা নন স্পেসিফিক পেইন যেগুলার সেরো নেগেটিভ আর্থ্রাইটিস, সেরো পজিটিভ আর্থ্রাইটিস, সেগুলো হলো বাত। কিন্তু পিএলআইডি হলো নার্ভ রুটে কম্প্রেশনের জন্য, সায়াটিক নার্ভ রুটে কম্প্রেশনের জন্য কোমর ব্যথা হবে এবং সেই ব্যথা নিতম্ব এবং থায়ের পিছন দিয়ে পায়ে যাবে, মানে সায়াটিক নার্ভটাই ওই দিক দিয়ে যায়। ওর যেহেতু গোড়ায় চাপ পড়ছে, আমরা জানি যে ব্রেইন সব নিয়ন্ত্রণ করে। ব্রেইন থেকে নার্ভ ফাইবার উঠে এবং স্পাইনাল নেক দিয়ে, স্পাইনাল ক্যানেলের মাঝখান দিয়ে সেটা হাতেও যায়, সেটা বলে সার্ভাইকেল রুট আর সার্ভাইকেল নার্ভ, এবং ব্রাকিয়াল ফ্লেক্সাস থেকে যায়, আবার কোমর দিয়ে পায়ে যায়, যেটা হলো ম্যাক্সিমাম লাম্বার নার্ভ, এবং সেখানে মেইন পার্ট হলো সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের রুটে চাপ পড়লে সেইটাকে, তার মানে আপনার পিএলআইডির কারণে, যে কারণে পিএলআইডি, সেটা যখন সায়াটিক নার্ভকে চাপ দেবে, তখনই তো আসলে পেইনটা, সায়াটিক নার্ভের যে রুটটা যেদিকে যাচ্ছে সেখানে পেইন হবে। তো সেই জন্যই হয়তো আমাদের লেমের ভাষা আমরা সায়াটিকা শব্দটা কিন্তু আসে। সায়াটিকা ঠিক আছে, সায়াটিকা লেমেন না, বাট বাত হলো লেমেন। আচ্ছা, এই যে আপনি পিএলআইডি কথা বলছেন, এটা কেন হয়? পিএলআইডি আমাদের সেলের, যেমন শরীরের সেলের যেমন জন্ম হয়, সেটা আবার গ্রোথ হয়, আবার কোনো সেলের মাল্টিপ্লিকেশন হয়, কোনো সেলের হয় না, কিন্তু সেটা মৃত্যু হয়। সেরকম শরীরেরও বিভিন্ন অংশ, যেমন ডিস্কের ক্ষয় হয়, ডিজেনারেশন বলি। ডিস্কটা আমাদের শক অ্যাবজর্পশন হিসেবে কাজ করে। আমরা যেমন ফ্লেক্সিবলভাবে স্পাইন ফ্লেক্সিবল করে সামনের দিকে নইতে পারি, সাইডে নইতে পারি, পিছন দিকে বাঁকতে পারি, যে কোনো, সেটা কিন্তু ডিস্ক এটা মেনটেন করে। আর আমাদের মেরুদণ্ড যদি শুধু একটা রডের মতো হতো, আমরা স্ট্যাচুর মতো দাঁড়ায় থাকতাম। যেহেতু ডিস্ক আছে এবং একটার সাথে একটা লাগানো মানে ভার্টিব্রা, যার ফলে আমরা যে কোনো দিকে ফ্লেক্সিবল মুভমেন্ট করতে পারি, সেটা শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। কিন্তু ওই বয়স বাড়লে তখন ওই যে জলীয় অংশটা কমে যায়, পানির অংশটা ডিস্কের, তখন এটা একটা ফ্র্যাজাইল হয়ে যায়। তখন নিউক্লিয়াস
পালপোস অ্যানুলাস ফাইব্রোসাসটা ছিঁড়ে গিয়ে নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসে। এবং সেটার মেইন কারণ হলো যারা অতিরিক্ত লোড নেয়, যেমন নুয়া একটা হেভি জিনিস তুললো, এক কলস পানি তুললো, এক বদনা পানি তুললো, বা ভাতের ডেক তুললো, মায়েরা করেন, আমাদের মায়েরা যারা আমাদের মানে ভাত রান্না করে খাইয়ে বড় করেছেন, হ্যাঁ আমাদের মহিলারা, এবং খেটে খাওয়া মানুষরা যারা কুলি মজুর তাদেরও হয়, তারা যদি বস্তাটা নুয়ে তুলে তখনই ওই সায়াটিক ডিস্কের অ্যানুলাস ফাইব্রোসাসটা ছিঁড়ে যায়, তখন নিউক্লিয়াস পালপোসাস, তখন আর সে এই সায়াটিক পেইন হবে, নার্ভ রুটকে চেপে ধরবে এবং নার্ভ কাজ করতে পারবে না। ওভারওয়েট কি একটা কারণ হতে পারে? ওভারওয়েট একটা একদম মেইন কারণ। আর আমাদের মানুষ এখন হাঁটেন না, শারীরিক পরিশ্রম করে না, সবাই রিক্সা, অটো গাড়ি বা গাড়ি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, সেটাও একটা কারণ। কারণ মাংসপেশি এবং হাড়ের ক্ষমতা কমে যায়, যার ফলে। আর আরেকটা কারণ হলো আমরা রোদে যাই না, এটাও একটা কারণ। ভিটামিন ডি সবসময় হাড়কে শক্ত রাখে, কারণ ক্যালসিয়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম, হাড়ের মধ্যে ক্যালসিয়াম, আপনি ক্যালসিয়াম খেলেন কিন্তু সেটা ঢুকলো না, আপনার সাগরের পানি আছে, সেই পানিতে লবণ আছে, তো আর কোনো কাজে লাগলো না। আপনার ক্যালসিয়াম, খাবারে ক্যালসিয়াম আছে, যেমন মাছে আছে, সবজিতে আছে, মাংসে আছে, আমরা খাচ্ছি, কিন্তু সেই ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাব। কালকে একটা পেশেন্ট দেখলাম যার মাত্র ভিটামিন ডি 10, সিভিয়ার পেইন। তার মানে ক্যালসিয়াম না ঢুকলে হাড়, মেরুদণ্ডের হাড়, শরীরের হাড় ফ্র্যাজাইল হয়ে যায়, সিভিয়ার পেইন হয়। তারা এমনি পিএলআইডি নাই কিন্তু সিভিয়ার ব্যাক পেইন। তারপরে এমআরআই ক্লিনিক্যালি দেখলাম তার সাইটিকা নাই, এমআরআই দেখলাম যে নর্মাল, এক্সরে নর্মাল, কিন্তু ভিটামিন ডি একদম 10। তার মানে সিরিয়াস অবস্থা, তার মানে তার হাড় খুব ফ্রেজাইল এবং সেখানেই তার পেইন হচ্ছে, হাড়গুলি ফ্রেজাইল, যে কোনো সময় কলাপস হয়ে ভেঙে যেতে পারে। সেই জন্যই সবারই রোদে যাওয়া উচিত, ডেইলি অন্তত আধা ঘন্টা রোদ লাগানো উচিত। এবং ভিটামিন ডি কন্টেনিং ফুড, যেমন ডিম, মাছের তেল, এগুলো খাওয়া উচিত, সামুদ্রিক লিভার, মাছের লিভার। তো আমার মনে হয় যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এটা আসলে মানে হাড়ের যে আপনার থিকনেস বা হাড়ের যে মজবুত যে অংশটা, সেটা সুদৃঢ় রাখার জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খুব প্রয়োজন। সেই কারণে অনেক সময় আমাদের রোগ থেকে আমরা রক্ষা পাই। এই যে পিএলআইডি, এই পিএলআইডির লক্ষণগুলোকে আমরা কি করে বুঝবো যে তার পিএলআইডি হচ্ছে? কারণ কোমরে তো অনেক ধরনেরই ব্যথা হয়। পিএলআইডি লক্ষণ হলো যে, যেহেতু এটা কোমরের ডিজিজ, সে কোমর ব্যথা নিয়ে আসবে রুগী, আমরা বলি লো ব্যাক পেইন বলে, কোমরের নিচের অংশে পেইন। আর এটা হলো এই পেইনটা সায়াটিক নার্ভের রুট বরাবর যাবে, যেমন নিতম্ব, থাই এবং কাপ মাসল পিছন দিয়ে বুড়ো আঙুল বা ছোটো আঙুলে যাবে, অথবা পায়ের পাতায়ও যেতে পারে। তা রুগী ঝিনঝিন করবে, অনেক সময় ব্যথা, হাঁটতে পারে না, অনেক সময় প্রস্রাব পায়খানা, যেমন প্রস্রাব পায়খানার রাস্তায় বা ওখানে ঝিনঝিন করে, বা পায়খানার রাস্তায় অনুভূতি থাকে না, একসময় প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, কারণ ওই সায়াটিক নার্ভ প্রস্রাব পায়খানা কন্ট্রোল, সেক্স কন্ট্রোল করে, সেক্সও কমে যায়, সেক্স পাওয়ারও কমে যায়। সুতরাং এইসব লক্ষণ নিয়ে পিএলআইডি, মানে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি, পিএলআইডি প্রেজেন্ট করে। তার মানে আপনি পিএলআইডি বলছেন যে কোমরে ব্যথা থাকবে এবং ব্যথাটা একটা পায়ের দিকে সে রেডিয়েট করবে, এবং যদি পোস্টারোলেটাল হয়, আর যদি সেন্ট্রাল হয় তো দুই পায়ে রেডিয়েশন করবে। যদি মাঝখানে, পিছনে, একদিকে হলে একদিকে নার্ভ হবে, কিন্তু যদি মাঝখানে হয় পিছনের দিকে, তখন সেন্ট্রাল ডিস্কে আর দুই দিকের নার্ভ রুটকে প্রেশার দিবে, তখন দুই পায়ে ব্যথা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ব্লাডার বাউল, মানে প্রস্রাবের সেক্সের সমস্যা হতে বেশি পারে, মানে দুই পাশে যখন ইনভলভমেন্ট বেশি হয় তখনই প্রস্রাব পায়খানার সমস্যা। কারণ আমরা বুঝবো কি করে যে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা সাহায্য নেন যে এটা আসলে পিএলআইডি হয়েছে কিনা, বা পিএলআইডির কোন ধরনের হয়েছে? আসলে ডেফিনেটিভ ইনভেস্টিগেশন এমআরআই লাম্বোসেক্টাল স্পাইন বা যেখানেই হোক সেখানে এমআরআই, আর একটা এক্সরে করি, এইটারও দরকার আছে। এক্সরে আমরা করি কেন, ওর সাথে অনেক সময় স্পন্ডাইলোলিসিস থাকে, এক্সরেতে আবার দেখা গেল এর সাথে আবার থাকে, স্যাক্রোইলিয়াক জয়েন্টে প্রদাহ থাকে, ইনফ্লামেশন থাকে, সেটা বা হিপ জয়েন্টে ইনফ্লামেশন থাকে, সেগুলো আমরা দেখতে পারি। এভিয়ান থাকে, আর্টারি ভেনাস নেক্রোসিস, হেড অফ দি ফিমার, সেগুলোও পেইন হয়, কিন্তু ক্লিনিক্যালি আমরা দেখি, এর সাথে এক্সরে এবং এমআরআই করে আমরা ডায়াগনোসিস করতে পারি যেটা পিএলআইডি হয়েছে। এবং আরেকটা কথা আপনারা বলেন যে সেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন, এটা আসলে কি ধরনের রোগ? সেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন, সেন্ট্রাল ডিস্ক যে মাঝখানে যদি, মানে স্পাইনাল কর্ডের মাঝে এবং পিছনের অংশ যদি চাপ পড়ে, তো সেটা তো দুই দিকের পায়ের রুটি যায়, তখনই দুই দিকেই পেইন হয়। দুই দিকের ব্যাক মাসল, কাপ মাসলের পিছন দিয়ে যায়, পায়ে যায়, দুই দিকের বুড়ো আঙুল বা ছোটো আঙুলে যায়। আবার ওখানে সেন্ট্রাল কর্ডেই, সেন্ট্রাল অংশে, কর্ড তো এখানে থাকে না, সেন্ট্রাল অংশেই ব্লাডার বয়েলের মানে কন্ট্রোল নার্ভ ফাইবারগুলি থাকে, যার ফলে সেক্সুয়াল সমস্যা এবং প্রস্রাব পায়খানার সমস্যা সেন্ট্রাল রুটে চাপ পড়লে বেশি হয়।
আর আরেকটা বিষয় যেমন আমরা অনেক সময় দেখি যে কার্ডিনাল সাইন বা গুরুত্বপূর্ণ সাইন বা আপনারা বললেন যে রেড ফ্ল্যাগ সাইন বা রেড ফ্ল্যাগ সাইন পিএলআইডি, এটা আসলে রেড ফ্ল্যাগ ফাইন, অনেক সময় মানুষ পিএলআইডি হয়েছে কিন্তু ব্যথার ওষুধ খাচ্ছে তো খাচ্ছে, ফিজিওথেরাপি দিচ্ছে, আসলে এটা অপারেশন করতেই হবে, কিন্তু ফিজিওথেরাপির ওই স্টেজে আর নাই, আর্লি স্টেজে ফিজিওথেরাপি দিলে ভালো হয়। বা ব্যথার ওষুধ খাচ্ছে কিন্তু সার্জনের কাছে আসছে না, সেরকম দীর্ঘদিন নেগলেক্ট করলে তখন সায়াটিক নার্ভের রোডটা মরে যায়, তখন পায়ের পাতা পড়ে যায়, সেটা রেড ফ্ল্যাগ সাইন। আর প্রস্রাব পায়খানা আটকে যায়, প্রস্রাব পায়খানা ঝরতে থাকে, কন্ট্রোল থাকে না, আর সেক্সুয়াল পাওয়ার একদম থাকে না, এইগুলি রেড ফ্ল্যাগ সাইন। কিন্তু এর আগেই অপারেশন করতে হবে, ওই পর্যায়ে গেলে সে রোগী অনেক সময় ভালো হয় না। না, আপনি যে কথা বলছেন যে রেড ফ্ল্যাগ সাইন হলে তার অপারেশন আগেই করা দরকার, পিএলআইডি চিকিৎসা কি অপারেশন না অন্য কোনো পদ্ধতি আছে? যদি চিকিৎসা পদ্ধতিটা শুরু থেকে আপনি শেষ পর্যন্ত বলতেন। আচ্ছা, না, 90% পিএলআইডি কনজারভেটিভ চিকিৎসাই ভালো হয়। মানে আমরা আমাদের কাছে আসলে আমরা ক্লিনিক্যালি দেখি, আমরা প্রথমে ক্লিনিক্যালি দেখি, যেমন স্ট্রেট লেগ রাইজিং টেস্ট, ওটা দেখি, অন্যান্য মাসেল পাওয়ার উইকনেস আছে কিনা ক্লিনিক্যালি। যদি আর্লি স্টেজ হয় আমরা কনজারভেটিভ, ম্যাক্সিমাম রোগী আর্লি স্টেজে আসে, অনেক সময় ম্যাক্সিমাম রোগীর অপারেশন লাগে না, আমরা রেস্ট দিই, আমরা যদি 3 থেকে 5 দিন বলছি শুয়ে থাকবেন, আর অ্যানালজেসিক ব্যথার ওষুধ দিই, মাসেল রিল্যাক্সেন্ট দিই, আর ব্যথা কমার পরে আমরা ফিজিওথেরাপির কাছে পাঠাই, যে তারা একটু ফিজিওথেরাপি দিয়ে অনেক সময় ইমপ্রুভ হয়। কিন্তু 1-2 মাসও যদি ভালো না হয়, তার কন্টিনিউয়াস আপনার ইন্টারমিডিয়েন্ট পেইন, তার ঘুমাইতে পারে না, নর্মাল কাজ করতে পারে না, সে হাঁটতে পারে না, আবার পায়ের মাসেলের উইকনেস, যেমন আমরা এক্সটেনসোরিয়ালিস লঙ্গাস, বুড়ো আঙুলের যে মাসেলটা সেইটা, এবং ফ্লেক্সোরিয়ালিস লঙ্গাস যেটা পায়ের পাতা মাসেলটা, যে এই দুইটা মাসেল নিয়ে মেনলি আমরা চলি, হাঁটি। এটা যদি মনে করি আমাদের মাসেল গ্রেডিং করি, গ্রেডিং কম 4, 3, সেটা আর্লি অপারেশন করতে হবে, কারণ দেরি হয়ে গেলে তখন এই নার্ভ পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, আর মাসেল পাওয়ার বাড়ে না। যারা দেরি করে আসেন, অনেক লেট করে আসেন, তাদের কিন্তু দেরি হয়ে গেলে নার্ভ যদি মরে যায়, এটা শিকড়, এটা গাছের শিকড়ের যদি মরে যাওয়া শিকড়ের গায়ে পানি দিলে কোনো লাভ হয় না, ওই নার্ভটা আর ভালো হয় না, যার ফলে ওই রুগী আর ভালো হয় না, যার সার্জনের দুর্নাম হয়। এই জন্য অবশ্যই পিএলআইডি হলে নিউরোসার্জনের কাছে আসতে হবে, আর্লি স্টেজে আসতে হবে। আর আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে আপনি কিন্তু ট্রিটমেন্টের বলছেন প্রথম কনজারভেটিভ, মানে 90% রুগীরা কিন্তু আসলে কনজারভেটিভ ট্রিটমেন্টে বা পেইন কিলার আপনার অ্যানালজেসিক দিয়ে ভালো করছেন, পরবর্তীতে তাদের ফিজিওথেরাপি হয়। এই যে রুগীরা ভালো হয়ে গেল, তাদের আবার হওয়ার একটা সম্ভাবনা থাকে, আমি কনজারভেটিভ ম্যানেজমেন্টের কথা বলছি, সেক্ষেত্রে তাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আপনার পরবর্তীতে কী কী পরামর্শ দিন? আমরা আমাদের বাংলাদেশের মানুষ এখন, আগে এক সময় 74 সনের ঘটনা আপনার মনে আছে কিনা, আমি ছোট ছিলাম, আমার কিছু মনে আছে, তখন আমাদের মানুষ ভাত খেতে পারতো না, এরকম দুর্ভিক্ষ হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। আমিও তখন 5-6 বছরের মানুষ, কিন্তু আমি দেখেছি মানুষ খাইতে পারতো না। এখন মানুষের আমাদের খাবার তৈরি হচ্ছে বেশি, ভাত বেশি, আমরা খাই বেশি, আমরা হাঁটি না, তার ওভারওয়েট যাতে না হয়, কার্বোহাইড্রেট কম খেতে হবে, সবজি বেশি খেতে হবে, মাছ খেতে হবে, খুবই ইম্পর্টেন্ট, মাছ খেতে হবে, আর ফল খেতে হবে, আর শারীরিক পরিশ্রম করতে হবে, আর ব্যাক এক্সারসাইজ রেগুলার করতে হবে। আর যারা কম্পিউটারে কাজ করেন তারা নুয়ে কাজ করবেন না, কম্পিউটারে সোজা এইরকম বসে ন্যাচারাল পজিশনে বসে কম্পিউটার কাজ করতে, নুয়ে কাজ করলে তার হবে। বা যদি সামনের দিকে ঝুঁকে কেউ জার্নি করে তার হতে পারে। সামনের দিকে ঝুঁকে কোনো জিনিস তোলা যাবে না, সেটা নর্মাল মানুষের না, যারা অপারেশন হয়েছে তারা না। 10 কেজি ওজন যদি সামনের দিকে ঝুঁকে তুলে, তাহলে তার কোমরে পিএলআইডি হবে। তাহলে কী করতে হবে? বসতে হবে, বসে তারপর একটা জিনিস তুলে দাঁড়ায় যাবে, আর অল্প অল্প করে তুলবে, একসাথে 40 কেজি তুলবে না, সে অল্প অল্প করে ভাগ করে তুলবে, বসে তুলবে, হ্যাঁ, তাহলে তার পিএলআইডি। মানে আপনি বলছেন সামনে ঝুঁকে কোনো কাজ করতে, হ্যাঁ, না অবশ্যই না, তাকে যেটি হোক, মানে তাকে ওইভাবে। আর ব্যাক এক্সারসাইজ যেগুলো, ব্যাক এক্সারসাইজটা যদি বলতে যে আসলে, তাহলে ব্যাক এক্সারসাইজ আমরা কিছু ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমরাও দেখাই দিই, আর ফিজিওথেরাপিস্ট ভালো জানে, তাদের কাছে পাঠাই, তারাও শিখাই দেয়। ওরা রেগুলার প্র্যাকটিস করে ব্যাক মাসলগুলো স্ট্রং থাকে এবং পিএলআইডি হয় না। আর ওভারওয়েট কন্ট্রোলে রাখতে হবে, মানে বিএমআই, হ্যাঁ, বিএমআইটা যাতে কন্ট্রোলে থাকে, বোন মাস ইন্ডেক্স, মানে একটা হাইটের সাথে মানুষের বডি ওয়েটের যে রেশিও, সেটা কন্ট্রোলে রাখলে এবং রেগুলার এক্সারসাইজ করলে, আর ভিটামিন ডি কন্টেনিং ফুড, ক্যালসিয়াম কন্টেনিং ফুড খেলে ভালো থাকবে। আর হলো যে নুয়ে কাজ করা যাবে না, এটা নুয়ে হেভি জিনিস চান্সটা তাহলে কমে যাচ্ছে। তাহলে আমরা যদি কনজারভেটিভ এবং ফিজিওথেরাপিতে গেলাম, এরপর যে আপনার সার্জিক্যাল ট্রিটমেন্ট, আমি জানতে চাচ্ছি যে আসলে কোন কোন রোগীর ক্ষেত্রে সার্জারি, মানে সব রোগীতে আপনি বলছেন যে 90% সার্জারির প্রয়োজন হয় না, কাদের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় এবং কী ধরনের সার্জারি করেন আপনারা? সার্জারির প্রয়োজন যে রোগী, যে বললাম ইন্টারমিডিয়েন্ট পেইন, তার সে কাজ করতে পারে না, 2 মাস ওষুধ দেওয়ার পরে বা ফিজিওথেরাপি দেওয়ার পরে তার উন্নতি হচ্ছে না, তার
পায়ের মাংসপেশি উইকনেস হয়ে গেছে, অলরেডি দুর্বল হয়ে গেছে, গ্রেড 4-3, অথবা দেখা গেল প্রস্রাবের রাস্তায় ঝিনঝিন করে, পায়খানার রাস্তায় ঝিনঝিন করে, পায়ের পাতা ঝিনঝিন করে, ভালো হচ্ছে না। এবং এমআরআই করে দেখা গেলো এক্সট্রুডেড ডিস্ক প্রলাপস। এটা তো আর ফিজিওথেরাপি দিলে আর ভালো হবে না, এটা তার জায়গায় তো চলে গেছে, ওটা ড্যামেজ থিং, ইটস ড্যামেজিং দ্য আদার রুট। নার্ভ রুটে কম্প্রেশন দিচ্ছে, নার্ভ রুটের ইস্কিমিয়া হচ্ছে, মানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে। নার্ভ রুট রক্ত সঞ্চালন না পেলে অক্সিজেন পাবে না, খাওয়া মরে যাবে। তো ওটা অবশ্যই আর্লি সার্জারি করতে হবে। আপনার কী ধরনের সার্জারি করে থাকেন? আচ্ছা, সার্জারি গোল্ড স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মাইক্রোলাম্বার ডিস্কেক্টমি, মাইক্রোস্কোপিক ডিস্কেক্টমি আমরা সব অপশানই করে থাকি। এটা যে কোনো অপারেশন এইভাবে করা যায় মাইক্রোস্কোপ দিয়ে। আরেকটা হলো এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, আমরা দুইটা অপশানই করি। এন্ডোস্কোপির মধ্যে অনেকে এক লাইন পছন্দ করে, ইন্টারলেমিনার অ্যাপ্রোচ আর ট্রান্সফর্মার অ্যাপ্রোচ। আমি ইন্টারলেমিনার অ্যাপ্রোচ করে থাকি সাধারণত। তো এন্ডোস্কোপিক সব রোগী ইন্ডিকেশন থাকে না, এটা আমরা রুগী দেখলে বুঝতে পারি কোনটা এন্ডোস্কোপি করব, কোনটা মাইক্রোলাম্বার ডিস্কেক্টমি করব। মানে আপনি সার্জারির আগে একটা ইভালুয়েট করে নেন পেশেন্টকে, আসলে পেশেন্টের সার্জারি লাগবে কিনা, এবং সার্জারি করার পরে কোন পদ্ধতিতে আপনি অবশ্যই রুগী এখানে আপনাদের সার্জারির টার্গেটটা কি? আপনার যে নার্ভটা কম্প্রেস করে আছে সেই নার্ভটাকে রিলিজ করে দেওয়া। অবশ্যই ওই সাইটিক নার্ভের রুটটা আমরা ফ্রি করে দেবো। সাইটিক নার্ভের রুটে চাইপে ধরে রাখছে একটা ডিস্ক, ওর তো রক্ত সঞ্চালন হচ্ছে না। রক্ত সঞ্চালন হচ্ছে আলটিমেটলি ইট উইল ডাই, বিকজ দ্যার ইজ নো অক্সিজেন এবং নো ফুড। এভরি টিস্যু, প্রত্যেকটা সেলের শরীরের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে আর খাবার লাগে, গ্লুকোজ, অন্যান্য খাবার লাগে, পুষ্টিকর খাবার আমরা যেটা খাই রক্তের মাধ্যমে সেটা ওখানে পৌঁছায়। তো সাইটিক নার্ভের রুটে যদি রক্ত সঞ্চালন না হয়, ওখানে তো খাবার পৌঁছতে পারবে না, সে বাঁচতে পারবে না, অক্সিজেন যাবে না, খাবারও যাবে না, যার ফলে আমরা ওটা প্রেশারটা কমায় দিলেই ন্যাচারালি সে ভালো, আবার রক্ত সরবরাহ চালু হয়ে গেল, আবার চালু ভালো হয়ে হয়ে আস্তে গেল। আস্তে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যে অপারেশন করার পরে, যেমন আমাদের ধারণা যে অপারেশন করেছি এখন ভালো আছি, তাহলে কি এটা আবার হওয়ার ঝুঁকি থাকে কিনা? অবশ্যই। আমি কয়দিন আগে একটা রোগী দেখছিলাম মুন্সিগঞ্জে, সে 12 বছর আগে আমাকে দিয়ে অপারেশন করেছিল। সে তখন স্টুডেন্ট ছিল, ডিগ্রি পড়তো। সে 12 বছর পরে এখন ভালো আছে, কত ভালো আছে, সে এক্সিলেন্ট আছে। সে আরেকটা রুগী নিয়ে আসছে, আমি ওটারও করে দিয়েছি। এবং আমি বললাম যে আপনি কি ব্যায়াম করেন? না স্যার। তো ফিজিওথেরাপি ব্যায়ামটা করতে হবে, ব্যায়াম করলে আর তার অন্য কোনোগুলি হবে না। আর ওয়েটটা কমায় রাখলে ওই রুগী 12 বছর ধরে ভালো আছে। এরকম হাজার হাজার অপারেশন আমরা করেছি, হাজার হাজার রুগী সারা দেশে। চিটাং করেছি, ময়মনসিংহ করেছি, যে এই সিলেটে ছিলাম, হ্যাঁ এখানে তো করেছি, এখানে ডেইলি করছি আমাদের ইউনিভার্সিটিতে ডেইলি। আর বাংলাদেশে প্রায় 254 জন নিউরোসার্জন, তারও বেশি হবে, সবাই করছে। অনেকে আমাদের কলিগ, অনেকে আছেন আমাদের টিচার, আমাদের রিটায়ার্ড টিচাররা, স্যারেরাও করছেন, আমরা করছি তো জবে থেকে, আমাদের ছাত্ররাও করছে, হ্যাঁ সারা দেশেই হচ্ছে। না, প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আসলে আপনারা তো সাকসেসফুলি পিএলআইডি অপারেশন করেন, অনেক রুগীরাই কিন্তু আপনাদের মাধ্যমে ভালো হয়েছে। তো যে কথাটা বলছি যে আসলে অপারেশন করার পরেও কিন্তু আবার হওয়ার একটা ঝুঁকি থাকে, আপনি বলছিলেন। তাহলে সেক্ষেত্রে তার যে লাইফস্টাইল মডিফিকেশন, যে পরামর্শগুলো, যে অপারেশন পরবর্তীতে আপনার যে লাইফস্টাইল, আপনি কীভাবে বসবেন, আপনি কম্পিউটার ওয়ার্ক করলে কীভাবে করবেন, আপনি একটা ভারী কাজ কীভাবে, ভারী একটা ওয়েট লিফটিং কীভাবে করবেন, এই বিষয়গুলো। আবার আমরা দেখি যে চেয়ারের পজিশন, আপনারা বসার জন্য কিন্তু মেরুদণ্ডের জন্য চেয়ারের কিছু পজিশনিং আপনারা ঠিক করে দেন। এই জিনিসগুলো মেনটেন করলে তারা রিকারেন্স হওয়ার ঝুঁকি থাকে না, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা মনে করি যে আসলে অপারেশন হয়েছে, আমি তো সারা জীবনে ভালো হয়ে গেলাম, আর কিন্তু ওই যে আপনি বলছিলেন আপনার রোগীটা কিন্তু ব্যায়াম করছে না, কিন্তু ব্যায়ামটা তাকে করতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের এই চ্যাপ্টার একটা বিষয় আছে যেটা আমরা একটু জানতেই চাই, যে কডা ইকুনা সিনড্রোম, আসলে এইটা কি, আর কডা ইকুনা সিনড্রোমটা কি এবং কি বোঝাতে চেয়েছেন? কডা ইকুনা সিনড্রোম হলো, কডা ইকুনা জিনিসটাকে স্পাইনাল কর্ডের লোয়ার পার্ট, লাম্বার 1 লেভেলে এবং ডিপ থোরাসিক 12 লেভেলে, এর মাঝখানে টাপ নার্ভ ফাইবার, বিভিন্ন এক গুচ্ছ নার্ভ ফাইবার, ঘোড়ার লেজ, কডাইকোনা মানে ঘোড়ার লেজের মতো নার্ভ ফাইবার বের হয়ে বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে গিয়ে পায়ে চলে গেছে, প্রস্রাবের রাস্তায় গিয়েছে, সেক্সের রাস্তায় গিয়েছে, পায়খানার রাস্তায় গিয়েছে, পায়েও গিয়েছে। এখন ওই নার্ভগুলিতে চাপ পড়ে, সাইটিক নার্ভের ওই নার্ভগুলিতে চাপ পড়ে পিএলআইডিতে। যদি নার্ভগুলি বেশি ড্যামেজ হয়ে যায় তখনই ওই যে নার্ভগুলি আর কাজ করে না। এই নার্ভগুলি আমাদের প্রস্রাব, পায়খানা, সেক্স নিয়ন্ত্রণ করে, যার ফলে প্রস্রাবের কন্ট্রোল নাই। প্রসব হয়ে যাচ্ছে, আমি বুঝছি না, আমি হাঁটছি, প্রসব হয়ে যাচ্ছে, কারণ ব্লাডারের কন্ট্রোল নাই। অথবা প্রসব আটকে গেছে, দেখা গেলো প্রসব আটকে গেছে, পেট ফুলে গেছে, ডাক্তারের কাছে এসে নল দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো ওই নার্ভগুলি নার্ভগুলি মরে যায়, তখন আর তার আর থাকে না। এটা কডা ইকুনা সিনড্রোম। আর একটা হলো পা পড়ে যায়, পা প্যারালাইসিস হয়ে যায়। আমরা দেখছি খোঁড়ায় হাঁটছে, আসলে ওটা আগেই করা উচিত ছিল। অলরেডি নার্ভটা ওই যে ওয়েট করছে, ওষুধ খেয়েছে, ব্যথার ওষুধ খেয়েছে, দীর্ঘদিন কিডনিরও ক্ষতি হলো, দেখা গেলো যে ক্রিয়েটিন অনেক বেশি, এদিক দিয়ে পা পড়ে গিয়েছে। আজকে 10 বছর ধরে নিজে ব্যথার ওষুধ খাচ্ছে। খুব আমাদের মানুষজন অসচেতন, তাদের উচিত এগুলা কোনো ব্যথার ওষুধ ডাক্তারের পারমিশন ছাড়া খাওয়া উচিত না। আর হলো ওই যে ওয়েট
কমায় রাখা, আর এই যে এইভাবে বসতে হবে হেলান দিয়ে, সামনের দিকে বসা যাবে না যে কোনো কাজ করতে গেলে, পিছন দিকে হেলান দিয়ে। নেচার আমাদের মেরুদণ্ডকে লর্ডোসিস মানে লর্ডের মতো পেট ফুল বাসায় দেয়। আগের দিনে লর্ডরা পেট অহংকারী লর্ডরা পেট ভাসিয়ে বসতেন পেট বের করে দিয়ে, সেইভাবেই কিন্তু মেরুদণ্ডের ডিজাইন করা, মানে লাম্বার মেরুদণ্ড বিশেষ করে লাম্বার পার্ট, সেই লর্ডোসিস মেনটেন করে বসলে তার পজিশনটা ঠিক থাকে, অ্যানাটমি ঠিক থাকে, যার ফলে তখন হয় না। কিন্তু উল্টা দিকে বসতে, নুয়ে বসে ঝুঁকে অনেকক্ষণ কাজ করলে তখন মেরুদণ্ডে চাপ। কিন্তু আমরা কিন্তু নরমালি যেটা করি যে আমরা যদি পড়াশোনা করি বা ছাত্র পড়ি, আমরা কিন্তু এই This is not ideal position. লর্ডের মতো This is the পড়া position. সেটা খুব আমি ইম্পর্টেন্ট, যেভাবে মেরুদণ্ডের বসলাম, পজিশনিংটা খুব ইম্পর্টেন্ট। সাপোর্ট এট দ্য ব্যাক অ্যান্ড দেন লাইক দিস, দিস ইজ দ্য পজিশন। কম্পিউটার যারা প্রোগ্রাম করেন তাদের উদ্দেশ্যে বলছি যে তারা কাইন্ডলি যেন এইভাবে ডেস্কটা সেট করেন, যেন এইভাবে বসতে পারেন। নুয়ে কাজ করলে আপনার মেরুদণ্ডের প্রবলেম হবে, কারণ কম্পিউটার এখন আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, কম্পিউটারে কাজ করতেই হচ্ছে, সারা পৃথিবী কম্পিউটার দিয়ে চলছে, তাদের দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, তাদের এই প্রবলেম হতে পারে, তারা যেন এইভাবে বসেন। আর নুয়ে কাজ, ভারী কাজ যেন কেউ না তোলেন, নুয়া যেন কোনো ভারী জিনিস মানে না খুব তোলেন, ইম্পর্টেন্ট যে নিয়ে কিন্তু বসে তুলতে হবে। মানে আমি বলি আসলে মানুষ অসচেতন না, মানুষ সচেতন হয়েছে, মানুষ জানে বুঝে, কিন্তু মানুষের একটা জায়গায় ভয় আছে, অপারেশন। যখন আপনারা বলেন যে অপারেশন লাগবে, তখন কিন্তু আপনি শুধু আপনার পিএলএডির ক্ষেত্রেই না, যে কোনো ক্ষেত্রেই যদি অপারেশনের কথা বলেন, তখন কিন্তু সে একবার দুইবার তিনবার একটু ভাবনায় পড়ে যায় যে করবে কি করবে না, না করে কোনো উপায় আছে কিনা, এই ধরনের কিন্তু একটা আমাদের মানুষের থাকে। কিন্তু আসলে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, যে রোগটা কি হতে পারে, না করলে কি হতে পারে, এই বিষয়গুলো জানা থাকলে তাহলে সে সিদ্ধান্ত নিতে একটু সহজ হয়। সেটা আমরা মনে করি যে কাউন্সিলিংয়ের একটু প্রয়োজন রয়েছে। তো আমি যেটা বলছি যে আসলে পিএলআইডি আপনি বলছেন যে অপারেশনের মাধ্যমে সে ভালো হয়, তো আরেকটা ধারণা কিন্তু মানুষের আছে যে অপারেশন করলেও ভালো হয় না, অপারেশন করলেও ভালো ব্যথা থাকে, অপারেশন করলেও তার প্যারালাইসিস যাচ্ছে না, এই বিষয়টা যদি ব্যাখ্যা আচ্ছা, ওই যে আগে বলেছি যে অলরেডি নার্ভ রুটটা গাছের শিকড় মরে গেছে, এখন আমি পানি ঢালছি, লাভ হবে না। তো আমরা তো বলে দিই যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, এটা অপারেশন করে লাভ হবে না, তারপরেও করে মানুষ, কিন্তু ভালো তো হবে না। তারপরে করে যদি হয়, কিছু ফাইবার থাকে, আমরাও করি রিকোয়েস্টে, তার মানে দেরি করা যাবে না। বেশি ইম্পর্টেন্ট হলো অপারেশন লাগলে নিউরোসার্জনের কাছে আসবেন, এবং দেরি করা যাবে না, লাগলে করতে হবে। আর আমরা তো সব রুগী অপারেশন করি না, যার লাগে তারই করি। স্যার আসলে ফাইনাল ডিসিশন ইজ টেকেন বাই নিউরোসার্জন, তারা এটা বুঝেন, মাইক্রোসার্জারি তারা ভালো বুঝেন। স্যার মানে আপনি বলছেন যে আসলে আর্লি স্টেজে এসে তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিয়ে তার লাইফস্টাইল ঠিক করা, এবং যদি কনজারভেটিভ ম্যানেজমেন্ট সেটাও সে নিতে পারে, কিন্তু পরবর্তী সময় যদি জটিলতাগুলো এড়ানো, মানে ভালো হচ্ছে না, ফেল করেছে মেডিকেল ট্রিটমেন্ট, অথবা তার ব্যথাটা বেড়েই যাচ্ছে এবং তার অনুভূতি কিছুটা কমে গেছে, যে নিউরোলজিক্যাল যে ডেফিসিট আপনারা বলে থাকেন সেরকম হয়েছে, সেক্ষেত্রে তো অপারেশন খুব জরুরি হয়ে যায়। আর আরেকটা বিষয় আমরা বলি যে এই অপারেশন পরে তাদের, আপনার অপারেশন শেষ, আপনি রোগী ছুটি দিয়ে দিলেন, তখন তাদের অ্যাডভাইসগুলো কি হয়, তাদের সারা জীবনে চলাফেরার বা তার অ্যাডভাইসগুলো কী করে থাকে? হচ্ছে রেগুলার ব্যায়াম করতে বলি, রেগুলার ব্যায়াম, আর হলো ওয়েট কমায় রাখা, আর ওই যে আবার বলছি ভারী কাজ নুয়ে করা যাবে না, মানে বসে তুলতে হবে। কোমরে কোনো সামনের দিকে ঝুঁকে কাজ করলেই মেরুদণ্ডে চাপ পড়ে, ওটা করা যাবে না। এইভাবে বসে তুলতে হবে, অথবা বসে একটা জিনিস তুলে উঠে যেতে হবে, এবং পার্ট পার্ট করে। আমি সাপোজ 40 কেজি চাল নিলাম, আমি 5 কেজি করে, 10 কেজি, 5-7 কেজি করে তুলি না, একসাথে নেওয়ার দরকার নেই। বারে বারে নিলেও তো হয়ে যাচ্ছে, আমি একসাথে বস্তা টান দিলে আমার প্রবলেম তো হবে। বয়স্ক মানুষের মেরুদণ্ড দুর্বল থাকে, তার এটা হবেই, হইতেই পারে, ন্যাচারালি, এটা ন্যাচারাল প্রসেস। মানুষের শরীরের ক্ষয় হবে এবং তার আলটিমেটলি ডেথের দিকে যাবে, তাই না? তো আমার যেহেতু আমার শরীর মানে দুর্বল হয়ে যাচ্ছে, আমার হাড় দুর্বল হয়ে যাচ্ছে, তা আমার তো ওই নিয়ম মেনে চললে আমি ভালো থাকবো। এই আর ব্যায়াম করতে হবে রেগুলার, ফিজিওথেরাপি এবং ব্যায়াম, পরবর্তীতেও ব্যায়াম করতে হবে রেগুলার। আচ্ছা, এটাগুলো তো আপনারা যেটা আসলে অপারেশন পরবর্তী যে আপনারা যে নিয়মগুলো ব্যায়ামগুলো শিখিয়ে দেন সেগুলো মেনে চলতে হবে, এটাকে যেটা মেইনলি আপনি বলছেন যে ঝুঁকে কোনো কাজ করা যাবে না। আর আরেকটা যে আমরা খেয়াল করছি যে আমাদের যারা নতুন জেনারেশন আসছে, তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তারা কিন্তু বল খেলছে কম্পিউটারে, তারা কিন্তু সব কিছু বসে করছে, তাদের কিন্তু যে কায়িক পরিশ্রম যেটা আমরা বলি যে আমরা আগে ছোটোবেলায় ফুটবল খেলতাম, সেই জিনিসগুলো হচ্ছে না, এবং তাদের কিন্তু একটা দেখছি মুটিয়ে যাচ্ছে খুব অল্প বয়সেই। তাদের ক্ষেত্রেও তো বড় হলে এই পিএলআইডি হওয়ার ঝুঁকি থাকে, তাদের ক্ষেত্রে এই কি পরামর্শ হওয়া উচিত? আসলে ফিজিক্যাল মুভমেন্ট, তাদের খেলাধুলা করা উচিত। খেলার মাঠ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ থাকা উচিত, এবং বাচ্চাদেরকে খেলাধুলার জন্য এনকারেজ করা উচিত। আমরা যেমন খেলেছি, আমি তো 1 থেকে খেলেছি, আমাদের সময় বল ছিল না, ও জাম্বরা দিয়ে খেলেছি, হ্যাঁ, বল বানিয়ে খেলেছি। আবার 6-7 ওঠার পরে বল কিনে, চাঁদা তুলে বল কিনে খেলেছি। বল খেলতে হবে, বল নাহলে ক্রিকেট, যার যেটা ভালো লাগে, খেলাধুলা করতে হবে বাচ্চাদেরকে। এবং ওই কম্পিউটার, বাচ্চাদেরকে এত কম্পিউটার গেম, ইট নট এনকারেজ দিস।
আনহেলদি প্র্যাকটিস ফর দ্য না স্পাইন, এটা কিন্তু আপনি ফর দ্য নেশন অলসো আনহেলদি প্র্যাকটিস। মানে আপনি দেখবেন যে আসলে যে আর বাচ্চাদের আরেকটা জিনিস হলো গার্জিয়ানরা এবং টিচাররা বাচ্চাদেরকে বড় ব্যাগের বইয়ের বোঝা দেয় ঘাড়ের মধ্যে। দিস ইজ আনহেলদি ডেঞ্জারাস প্র্যাকটিস, শুড বি প্রহিবিটেড। এটা ন্যাশনালি এটা ঠিক করা উচিত, এত বই নিবে কিনা, কতটুকু বই নিবে। এই বোঝা পরে ঘাড়ের ব্যথা হয় এবং বাচ্চা অসুস্থ বাচ্চা দেশকে কী সার্ভিস দেবে? সে ভালো রেজাল্ট করলো কিন্তু সে সুস্থ না, তার ঘাড় ব্যথা কোমর ব্যথা হয়ে গেল, তো লাভটা কী? তো ওই জন্য বইয়ের বোঝা যাতে কম নেয় ছোটো মানুষ, তার তো মেরুদণ্ড দুর্বল, তার প্রবলেম হবেই। না এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন আসলে যে ব্যাগটা এখন অবশ্য দেখা যায় যে অনেক সময় হেবার শেকের মতো দুই পাশে ব্যাগ নেই যাতে সেন্ট্রালি হয়। এবং আপনি ঠিকই বলেছেন যে বই পুস্তকগুলো এটা কমিয়ে নেওয়া যায়, স্কুলে একটা সেট থাকলে সে পড়াশোনার সুবিধা হলো, ক্যারি করার প্রয়োজন পড়লো না। হ্যাঁ, সেটাই। আর আর এদের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আসলে আমি যেটা মনে করি এই যারা নতুন জেনারেশন আসছে তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, নট অনলি পিএলআইডি, স্বাস্থ্য ভালো ভবিষ্যৎ ভালো থাকার জন্য তাদেরকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফুটবল খেলা কম্পিউটারে নয়, ফুটবল খেলা মাঠে খেলতে হবে। মাঠে খেলতে হবে, রাইট। তাহলে আমার মনে হয় এটা হবে। এনকারেজ করতে হবে টিচারদের এবং বাবা মার, মাঠে গিয়ে খেলবে। স্কুলের মাঠে যতটুকু আছে এর মধ্যে বল খেলবে, বল খেললে তো পরিশ্রম বেশি হয়। ক্রিকেট ভালো, ক্রিকেটের তো অত পরিশ্রম হয় না, সময় লাগে বেশি, কিন্তু ফুটবলই ভালো, যেটা অল্প সময় বেশি পরিশ্রম হয়। আর এটা আমার মনে হয় যে আমরা যদি লাইফস্টাইল মডিফাই করি, আপনাদের খাওয়া দাওয়ার মধ্যে ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই এবং যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যায়াম, আপনি যেটা বলছেন ব্যাক মাসল এক্সারসাইজগুলো যদি করি তাহলে আমরা ভালো থাকবো। প্রফেসর একটা ধারণা দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই যারা পিএলআইডি রোগী ভুগছেন তাদের অনেক উপকার আসবে আপনার পরামর্শ। প্রিয় দর্শক, আজ কিন্তু ৩৬শে জুলাই, আগস্টের ৫ তারিখ, সেই দিনে সেই গণ-অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল, লাল সবুজের বাংলাদেশ। এই লাল সবুজের বাংলাদেশ গড়তে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা, এবং যারা আহত হয়েছেন হসপিটালে এখন আছেন তাদের সুস্থতা কামনা করছি। এই বলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।